আসসালামু আলাইকুম। সবার উপরে শান্তি বসে। কেমন আছেন সবাই? প্রথমে একটি গল্প দিয়ে শুরু করি তাহলে। এক গ্রামে এক বৃদ্ধ বসবাস করতেন। ওনার আবার গাছ লাগানোর প্রতি খুব নেশা। খালি গাছ লাগাতেন, রাস্তা দুই পাশ পেলে গাছ লাগাতেন। তো একবার গাছ লাগিয়ে ক্লান্ত হয়ে এক বট গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন, বিশ্রাম করছিলেন। এমন সময় ওই গ্রামের কিছু যুবক এসেছিলেন তার সাথে দেখা করতে, এবং এক পর্যায়ে এক যুবক বৃদ্ধকে প্রশ্ন করলেন যে, আচ্ছা, আপনি যে এত গাছ লাগান, আপনি তো এইসব গাছের ছায়ায় থাকার আগেই তো মারা যেতে পারেন। এমন হতে পারে যে আপনি এই গাছের ছায়া কোনদিন ভোগ করতে পারলেন, তারপরেও কেন আপনি গাছ লাগান? খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন বৃদ্ধের কাছে। কিন্তু বৃদ্ধ বলল যে, আসলে আমি গাছ আমার জন্য লাগাই না, আমার পরবর্তী প্রজন্মের জন্য লাগাই। যেহেতু যুবক মানুষ, কাউন্টার কোশ্চেন থাকবেই। তারা বলছে যে, পরবর্তী প্রজন্মের লাভ দেখে আপনার কি লাভ? তখন বৃদ্ধ বললেন যে, এই যে আমরা বট গাছের নিচে বসে আছি, এই গাছটাও কিন্তু পূর্ববর্তী প্রজন্মের কেউ লাগিয়ে গেছে। তারা যদি মনে করতো এই গাছ বড় হওয়ার আগেই আমরা মারা যাব, গাছ লাগিয়ে লাভ কি, তাহলে কিন্তু এই গাছের ছায়ায় আমরা বুঝতে পারতাম। আসলে স্বপ্নটা এমনই, স্বপ্ন কিন্তু এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে বিস্তার লাভ করে। একজন মানুষ যখন বড় স্বপ্ন দেখে, তখন কিন্তু একটা মহৎ বাস্তবতার বীজ শুধু বপন করে। এই বীজের পরিণতি হয়তো সে কোনোদিন দেখে যেতে নাও পারে, কিন্তু তার বাস্তবায়নের যে দায়িত্ব, সে দায়িত্ব কিন্তু পরবর্তী প্রজন্ম নিয়ে নেয়, এবং প্রজন্ম থেকে প্রজন্মে এই স্বপ্ন লালিত হয় এবং একসময় বাস্তবায়িত হয়। সুতরাং আজকের যে আলোচনার যে টপিক, সেই টপিকটা শুধু আমরা মনে হয় ক্লিয়ার করতে পেরেছি, কিছুটা সহজ করতে পেরেছি, যে স্বপ্নকে বড় করুন, আপনি না থাকলেও স্বপ্ন বেঁচে থাকে। আসলে আমাদের এই পৃথিবীতে আমরা কিন্তু খুব কম সময়ের জন্য আসি। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে খুব কম সময়ের মাঝেই ছোট্ট একটি হলো স্বপ্ন বা কোনো একটা মহৎ কাজ বা কোনো চিন্তার বীজ যেন বপন করে যায়। আমি যদি কোনো সময় নাও থাকি, এই বীজ এক সময় মহিল হয়ে পরিণত হবে, এরকম একটি বট গাছে পরিণত হবে, এবং এই বট গাছের ছায়া এসে অনেকেই উপকৃত হবে। আলোচনার এ পর্যায়ে আমরা একটি স্বপ্নবান রাষ্ট্রপ্রধানের গল্প বলবো এবং একটি স্বপ্নবান দেশের কথা বলবো। যখন 1959 সালে, আচ্ছা দেশটির নাম পরে বলি, 1959 সালে একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে আসেন। সে দেশটির আয়তন ছিল মাত্র 735 বর্গ কিলোমিটার। একটু তুলনা করি, বাংলাদেশের আয়তন কিন্তু 1,48,000, প্রায় 460 বর্গ কিলোমিটার। আর সেই দেশটি মাত্র 735 বর্গ কিলোমিটার। এই 735 বর্গ কিলোমিটার একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে এসে তিনি প্রথমে যে কথাটি বললেন, সেটি হচ্ছে যে, আমাদের দেশটি ছোট হতে পারে, কিন্তু আমাদের স্বপ্ন যেন ছোট না হয়। আমরা যদি আমাদের মেধা, আমাদের পরিশ্রম দিয়ে এগিয়ে যেতে পারি, আমাদের দেশ একদিন শক্তিশালী এবং অর্থবিত্তে পরিপূর্ণ একটি দেশে পরিণত হতে পারে। এই স্বপ্ন তিনি দেখেছিলেন 1959 সালে। 1990 সালে যখন তিনি সেই দেশ থেকে ক্ষমতা হস্তান্তর করেন, তখন সেই দেশের অবস্থা কি ছিল? 1959 সালে যে দেশের মাথা পিছু আয় ছিল বছরে $500, সেখানে 1990 সালে তিনি যখন ক্ষমতা হস্তান্তর করেন, তখন সেই দেশের মাথা পিছু ইনকাম ছিল $14,500। আমি বলছি সিঙ্গাপুরের কথা। আর যে স্বপ্নবাজ প্রধানমন্ত্রীর কথা বলছি, তার নাম হচ্ছে লি কুয়ান ইউ। তাকে বলা হয় আধুনিক সিঙ্গাপুরের জনক। আচ্ছা, এই যে তিনি স্বপ্ন দেখেছিলেন 1990 সালে, তিনি সিঙ্গাপুরকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করে গেলেন। তিনি কিন্তু মারা যায় 2015 সালে। এখন 2025 সালে কি অবস্থা? এই 2025 সালে এসে আপনি গুগল করেন, গুগল বলবে যে সিঙ্গাপুর ইজ দ্য সেকেন্ড রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু দ্য জিডিপি পার ক্যাপিটা। মানে তার মৃত্যু 10 বছর পরেও সিঙ্গাপুর হচ্ছে বিশ্বের অন্যতম একটি ধনী দেশ। এখন বলেন, স্বপ্ন যে দেখে সে মারা গেলেও স্বপ্ন বেঁচে থাকে কি থাকে না? এটা তার একটা চমৎকার উদাহরণ ছিল। এবং সিঙ্গাপুর এখনো কিন্তু তার দেখানো অর্থনীতি, তার দেখানো শিক্ষা এবং তার দেখানো প্রশাসন মতে কিন্তু চলছে।
তার দেখুন আসলে তার সম্পর্কে আরেকটু বলা উচিত, যে বললাম যে তার দেখুন অর্থনৈতিক শিক্ষা কি। তিনি কিন্তু প্রথমে এসে কিন্তু সিঙ্গাপুরকে অবকাঠামোগত উন্নয়ন করা শুরু করেছিলেন। সিঙ্গাপুর যেহেতু খুব ছোট, তিনি যেখানে শিল্প কারখানা স্থাপন করার জায়গাও পাচ্ছিলেন না, সেখানে প্রকৃতি প্রেমী এই লি কুয়ান ইউ কি করেছিলেন, রাস্তার দুই ধার পুরো শহর সবুজে ছেয়ে দিয়েছিলেন। এই ছোট্ট একটি দেশ, সে দেশেরও 10% জায়গায় তিনি শুধুমাত্র পার্কই স্থাপন করেছেন, পার্ক। এবং এইভাবে দেশকে সুন্দর করে সাজিয়ে অবকাঠামো উন্নয়ন করে বৈদেশিক বিনিয়োগকারীকে তিনি আকৃষ্ট করেছিলেন তার দেশে। এভাবে কিন্তু বৈদেশিক যারা বিনিয়োগকারী তারা কিন্তু ছোট দেশেও কিন্তু বিনিয়োগ করার জন্য আকৃষ্ট হয়েছিলেন। আরো কিছু ছিল, কি ছিল, পরিচ্ছন্নতা এবং হচ্ছে তার সততা। পরিচ্ছন্নতার উদাহরণ বলি, সেটা হচ্ছে তিনি পরিচ্ছন্নতার ব্যাপারে এতটা স্ট্রিক্ট ছিলেন যে সে দেশে চুইংগাম খাওয়া পর্যন্ত নিষিদ্ধ। তাহলে দেখুন, এবং সততার কথা বলি, তিনি খুব সৎ একজন রাষ্ট্রনায়ক ছিলেন এবং তার সততার বলেই হয়তো সিঙ্গাপুরের যে প্রশাসন, সেই প্রশাসন থেকে দুর্নীতি চলে যায়। এমনকি শিক্ষার ক্ষেত্রে তিনি বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে যেন সিঙ্গাপুরের মানুষজন পড়াশোনা করতে পারে তারও সুবিধা করে দিয়েছিলেন সিঙ্গাপুরবাসীকে। এভাবে কিন্তু তার স্বপ্নে এখনো সিঙ্গাপুর চলছে। এখন তাহলে আমরা একটু আলোচনা করি যে আমাদের আসলে করণীয়টা কি। আমরা তো শুধু স্বপ্নের কথা শুনলাম এবং বাস্তবায়ন কিভাবে হয় জানলাম, কিন্তু আমাদের করণীয়টা কি। অনেকে হয়তো বলবেন যে আমরা তো আসলে অত বড় মানুষ না, কিন্তু বড় মানুষ না হলেও কিন্তু আমাদের তো স্বপ্ন থাকা উচিত। একসময় না একসময় আমরা না থাকলেও কিন্তু আমাদের স্বপ্ন বড় হবে। করণীয় ক্ষেত্রে প্রথমে বলি, কয়েকটা পয়েন্টস আকারে বলি। সেটা হচ্ছে স্বপ্ন হোক সমাজ এবং মানুষের কল্যাণে। আমরা আমাদের স্বপ্নের মাঝে অনেক সময় থাকি, আমরা অনেকের স্বপ্ন রয়েছে, কিন্তু আমাদের স্বপ্নগুলো কিন্তু বেশিরভাগই আপনি খেয়াল করে দেখবেন যে বৈষয়িক প্রাপ্তি কেন্দ্রিক। এই যে টাকা পয়সা, ধন দৌলত, বা নিজেদের স্বাস্থ্য, নিজেদের পরিবারের সুস্বাস্থ্য, পরিবারের মধ্যে কিছু আসলে কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা আমাদের এই যে নিজেদের গণ্ডি পেরিয়ে একটু বড় চিন্তা করতে এখনো শিখি নাই। আমাদের আসলে নিজেদের এই যে গণ্ডিটা পেরিয়ে বড় চিন্তা করতে হবে, সমাজের বৃহত্তর স্বার্থে, মানুষের বৃহত্তর স্বার্থে চিন্তা করতে হবে। সেকেন্ড একটু পয়েন্ট, সেটা হচ্ছে জীবনের লক্ষ্যকে মহৎ করতে হবে। সেটা কি? সূরা বাকারার একটি আয়াত আপনাদেরকে বলি, 148 নম্বর আয়াতে বলেছেন যে প্রত্যেকের একটি লক্ষ্য আছে যা তার কর্মধারাকে পরিচালিত করে। আসলে আমাদের লক্ষ্য অনুসারে কিন্তু আমাদের কর্মধারা পরিচালিত হয়। আমাদের লক্ষ্য যেমন, আমাদের পদক্ষেপ কিন্তু ঠিক সেরকমই হয়। কিন্তু এই জীবনটা আমরা যেভাবে আমরা স্বপ্ন দেখি, আমাদের এই জীবনটা কিন্তু এই শুধুমাত্র খাওয়া দাওয়া, আরাম আয়েশ, এটা কি লক্ষ্য হতে পারে? লক্ষ্যকে মহৎ করতে হবে। কারণ এই আমাদের জীবনটা কিন্তু সৃষ্টিকর্তার খুব অমূল্য একটি উপহার। আসলে এই উপহারটাকে যদি আমি সারা জীবন টাকা পয়সা ইনকামের প্রতি ব্যয় করে ফেলি, তাহলে আসলে এই জীবনটাকে উদযাপন করবো কখন? জীবনকে শুধু যাপন করলে হবে না, জীবনকে উদযাপন করতে হবে। তো জীবনের লক্ষ্যকে মহৎ করতে হবে। নেক্সট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে সন্তানকে শৈশব থেকেই বড় স্বপ্ন দিন। যারা আমরা অভিভাবক রয়েছি, আমাদের সন্তানদেরকে আমরা চিন্তা করি যে আমরা কোন বাড়িটা দিব, কোন গাড়িটা দিব, কতটুকু সম্পত্তি দিব। আসলে আজ থেকে আমাদের মনে করা উচিত, সন্তানকে যদি সর্বশ্রেষ্ঠ কোনো উপহার দিতে চাই, সেটা হবে তাদেরকে একটি লক্ষ্য দেওয়া, বড় লক্ষ্য দেওয়া, তাদেরকে আত্মবিশ্বাসী করে তোলা। কারণ এই লক্ষ্যই আপনার সন্তানকে একদিন মহৎ করবে। আপনার ধন সম্পদ কোনো সময় তাকে মহৎ করতে পারবে। আচ্ছা, পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে স্বপ্ন অর্জনে নিবেদিত হোক সকল প্রয়াস। এটার মানে কি? আমাদের সকল প্রয়াস যেন স্বপ্ন অর্জনের পিছিয়ে হয়। স্বপ্ন অর্জনের চাবিকাঠি কি? স্বপ্ন অর্জনের চাবিকাঠি হচ্ছে আনন্দ চিত্তে নিরলস পরিশ্রম করা। নিরলস পরিশ্রম তো কিন্তু রয়েছে, কিন্তু আনন্দ চিত্তে করতে হবে। যেটি করতে আমার ভালো লাগে, যা করতে আপনার ভালো লাগে না, দেখবেন সেক্ষেত্রে আপনার শরীরও সায় দেবে না, মনও সায় দেবে না। দার্শনিক কনফুসিয়াসের কথা বলি, তিনি কিন্তু বলে গেছেন যে তোমরা যেখানে যাও তোমাদের হৃদয়ের পুরোটা নিয়ে যাও এবং পুরোটা দিয়ে আসবে, তাহলে তোমরা বড় হতে পারবে। এখন পরবর্তী যে পয়েন্ট, সেটা হচ্ছে স্বপ্নে বিশ্বাস রাখতে হবে এবং ভালো ভাবতে হবে। স্বপ্নে বিশ্বাস রাখা। যারা দেখবেন যে খুব আশা করে, বড় বড় কথা বলে, তারা দেখবেন যে আকাশ কুসুম চিন্তা করছে। কিন্তু যাদের মাঝে দেখবেন যে আশা আছে, সাথে বিশ্বাসও আছে, আপনি ধরে নিতে পারেন যে তিনি একদিন সফল হবেন। কারণ বিশ্বাস ছাড়া আশা একটি আকাশ কুসুম কল্পনা।
যখন আশার সাথে বিশ্বাস যুক্ত হবে সেটি একসময় বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। পরম করুণা যেন আমাদের সকল বড় বড় স্বপ্নকে বাস্তবায়িত করে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের আলোচনা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।